পাহাড়ে অশান্তির পেছনে ভারতের ষড়যন্ত্র আছে বলছেন সাধারণ মানুষ। খোঁজ পাকাতে পারে জাতিসংঘেও ধারণা বিশ্লেষকদের। পলিথিনের ব্যবহার বন্ধে নভেম্বরে কারখানা কাঁচা বাজারে সারাশি অভিযান। বিকল্প ব্যাগ বাজারে ছাড়ার দাবি ব্যবসায়ী ও ভোক্তাদের। এডিস মশা নির্মূলে লোক দেখানো কর্মসূচিতে এলজিআরডি উপদেষ্টার ক্ষোভ। সমস্যার গোড়ায় গিয়ে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ। এবং ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় মামলা না নেয় বাড্ডা থানা ওসির অপসারণ দাবি। অভিযোগ অস্বীকার ভারপ্রাপ্ত কর্মকর্তার। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মার্জিয়া তিশা। এবার বিস্তারিত। পাহাড় অশান্ত করার পেছনে ভারতের ষড়যন্ত্র আছে বলে মনে করেন সাধারণ মানুষ। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে দিল্লি নতুন খেলায় মেতেছে বলেও মনে করেন তারা। এদিকে বিব্রতকর পরিস্থিতি এড়াতে বিষয়টি দ্রুত সমাধানের তাগিদ দিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন ভারত সরকার জাতিসংঘ অধিবেশনেও খোঁজ পাকাতে পারে। আরো জানাচ্ছেন রেজা খান। সরকার পরিবর্তনের পর হঠাৎ করেই উত্তপ্ত হয়ে ওঠে পার্বত্য চট্টগ্রাম। পাহাড়ি বাঙালি সংঘর্ষে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। সন্ত্রাসীদের হামলায় মারা গেছেন এক সেনা কর্মকর্তাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে সান্ধ্য আইনও জারি করা হয়। শান্ত পাহাড় হঠাৎ কেন অশান্ত, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে। পার্বত্য চট্টগ্রামে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার নেপথ্যে ভারত সরকারের ইন্ধন রয়েছে বলে মনে করেন তারা। মোদির ছায়াতে, ভারতের ছায়াতে কাজটা হচ্ছে। কোন একটা সঙ্গেই জিনিসটা করার চেষ্টা করতেছে। ভারতকে শেখ হাসিনার প্রশ্রয়দাতা উল্লেখ করে তারা জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিতে পারে বলে ধারণা করছেন তারা। যাদের ভারত মাতা ও রামের কাছে যায় ওখানে শিখে এখানে বলে আন্তর্জাতিক চক্রান্ত একটা আছে, ভারতের একটা চক্রান্ত আছে, স্বৈরাচার সরকারের কিছু লোকজন এখনো আছে। তাহলে অবশ্যই তো কারো না কারো ইন্ধনেই এটা হচ্ছে, দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য। আর আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ASM আলী আশরাফ বললেন, শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের বর্তমান পরিস্থিতি জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের আলোচনায় উঠে আসতে পারে। জাতিসংঘে বিভিন্ন লেভেলে এগুলো নিয়ে আলোচনা হয়। সেই আলোচনাগুলো মানবাধিকার সম্পর্কিত আলোচনা। সেই আলোচনাগুলো অনেক সময় ইন্ডিজেনাস পিপলস রাইটস সম্পর্কিত আলোচনা হয়। এখন যদি একটা কেয়ারটেকার গভর্নমেন্ট আছে, স্বভাবতই সেই সরকার একটু বিব্রত বোধ করতে পারে যদি এটা ঠিকমতো ম্যানেজ করতে না পারে। পাহাড় সহ সারা দেশে মব জাস্টিস বন্ধ করতে না পারলে অন্তর্বর্তী সরকার বিব্রতকর অবস্থায় পড়তে পারে বলেও মন্তব্য করেন তিনি। মণিপুরের বিদ্রোহীরা সক্রিয় হয়ে ওঠা, বাংলাদেশে পাহাড়িদের পুরনো সমস্যা সক্রিয় হয়ে ওঠা, এগুলোর মধ্যে কোনো যোগসংযোগ আছে কিনা। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। কক্সবাজারে চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযানকালে ডাকাত দলের হামলায় সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নিহত হয়েছেন। গতরাতে ডুলা হাজারা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হলে কক্সবাজার হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সশস্ত্র ডাকাত দল দেখে আটক করতে গেলে ধস্তাধস্তি হয়। এরপর গুলির ঘটনা। অভিযানে ডাকাত দলের 3 সদস্যকে আটক করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আজ দ্বিপক্ষীয় বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। বাংলাদেশ সময় রাত 9:30টায় জাতিসংঘ সদর দপ্তরে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। 3 দশকে যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে হতে যাওয়া বৈঠকে সংস্কার সহযোগিতার বিষয়টি প্রাধান্য পাবে। এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক পৌঁছান প্রফেসর ইউনুস। বাংলাদেশ সময় সকাল 8টার দিকে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। দেশের প্রধান খাতে সংস্কার উদ্যোগে ডক্টর ইউনুস সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না জানিয়ে তিনি বলেন, 1.5 বছরের মধ্যে গণতন্ত্রের উত্তরণ হতে হবে। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন জেনারেল ওয়াকারুজ্জামান। তার মতে, সংস্কারের পর গণতন্ত্রের উত্তরণ 1 থেকে 1.5 বছরের মধ্যে করা উচিত। ওয়াকারুজ্জামান আরও বলেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় কিছুটা ভারসাম্য দরকার।
সশস্ত্র বাহিনীকে সরাসরি রাষ্ট্রপতির অধীনে রাখা গেলেই এই বাহিনীকে রাজনীতি থেকে দূরে রাখা সম্ভব। রাষ্ট্র সংস্কারের সাথে একটি নির্বাচনী রোডম্যাপ প্রয়োজন। এতে জনগণ বুঝতে পারবে দেশে চলমান সংস্কার কার্যক্রম একটি গণতান্ত্রিক পন্থায় দিকে এগিয়ে যাচ্ছে। এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে কক্সবাজার বিএনপির কার্যালয় পরিদর্শন শেষে গণমাধ্যমকে তিনি এই কথা বলেন। অভ্যন্তরীণ ষড়যন্ত্র থেকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, তাহলেই দলমত নির্বিশেষে সবাই গণতন্ত্রের সুফল ভোগ করতে পারবে। যতদিন পর্যন্ত একটি গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত না হবে, একটি নির্বাচিত সংসদ প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত আমরা গণতন্ত্রের জন্য এই সংগ্রাম চালু রাখতে হবে। আইনের শাসনের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যেন আমরা সবাই আমাদের কণ্ঠ সবসময় উচ্চে রাখি। নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে নভেম্বরে কারখানা থেকে কাঁচা বাজার পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। রাজধানীর টাউন হল কাঁচা বাজার পরিদর্শনে গিয়ে তিনি একথা জানান। এদিকে পলিথিন বন্ধের উদ্যোগকে স্বাগত জানিয়ে সহজলভ্য বিকল্প ব্যাগের ব্যবস্থা নেয়ার তাগিদ ভোক্তা ও ব্যবসায়ীদের। ওবায়দুল হক মারুফের রিপোর্ট। কাঁচা বাজার, মাছ, মাংস কিংবা মুদি মনোহরি দোকান, পণ্য পরিবহনে সবখানি ব্যাপক জনপ্রিয় পলিথিন ব্যাগ। তবে পরিবেশের ক্ষতি বিবেচনায় পুনরায় পলিথিন বন্ধে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। এ নিয়ে ব্যবসায়ীদের মতামত জানতে মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজার পরিদর্শন করেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। পলিথিনের ক্ষতিকর দিক সম্পর্কে ওয়াকিবহাল সাধারণ মানুষ। তারা বলেন, পুরোপুরি বন্ধের আগে বিকল্প ব্যাগ সহজপ্রাপ্য করা উচিত। পলিথিন নিঃসন্দেহে ভালো না। পলিথিনে তো আর ভিজা জিনিস দেওয়া যায় না, কাগজে দেখা যায়, নিতে গেলে পড়ে যাবে ছিঁড়া। সরকার আমার যেটা দিবে ওইটা আমার ব্যবহার করতে হবে। বড় বড় প্রতিষ্ঠানের পণ্য যাতে পলিব্যাগে বাজারজাত না হয় সে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান ভোক্তারা। বড় বড় কোম্পানিগুলো যে প্যাকেজিং করে, যেমন ধরেন আটা, ময়দা কিংবা ইত্যাদি আরো অনেক কিছু প্যাকেজিং করে, এগুলোতে তো বেশি ক্ষতি। যেটা শুকনা খাবার ওটা নষ্ট হয়ে যাবে, ভিজা পলি থাকার কারণে তো সুবিধা পাই। সালার ব্যাগে নিলে পানি পড়ে, গাড়িতে নষ্ট হয়ে যায়, এই এক অজুহাত আছে। পাটের কোনো কিছু হালকা জাতীয় যেমন পাটের ব্যাগ বুক হয়, এগুলা ব্যবস্থা করলে ভালো হয়। ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ের পর পরিবেশ উপদেষ্টা জানান, 1 নভেম্বর থেকে কাঁচা বাজারগুলোতে পলিথিন ব্যবহার বন্ধে কার্যক্রম শুরু করবে সরকার। 2004 থেকে 6 সাল পর্যন্ত বেশ সফলভাবে পলিথিন প্লাস্টিক ব্যাগের ব্যবহারটা এবং উৎপাদনটা নিয়ন্ত্রণ করা হয়েছিল। 1 অক্টোবর থেকে দেশে বিদ্যমান যে নিষেধাজ্ঞা আছে পলিথিন এবং প্রোপাইলিন ব্যাগের ভিতরে, সেটা আমরা সুপার শপিং মলগুলোতে প্রয়োগ করতে যাচ্ছি। 1 নভেম্বর থেকে আমরা কাঁচা বাজারে প্রয়োগ করতে যাচ্ছি। একই সাথে 1 নভেম্বর থেকে পলিথিন যারা উৎপাদন করেন সেখানেও আমরা জোরে আমাদের অভিযোগগুলো পরিচালনা শুরু করব। পলিথিনের বিকল্প হিসেবে প্রতিটি সুপার শপ বা স্থানীয় বাজারগুলোতে পাট ও কাপড়ের ব্যাগ রাখতে বিক্রেতাদের প্রতি আহ্বান জানান তিনি। বিকল্প হচ্ছে পাট, বিকল্প হচ্ছে কাপড়, বিকল্প হচ্ছে কাগজ। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া প্রদানের সিদ্ধান্ত পুরোপুরি কার্যকর হয়নি। পরিবহন শ্রমিকরা বলছেন, মালিকদের পক্ষ থেকে এ বিষয়ে নির্দেশনা আসেনি, ফলে শিক্ষার্থীদের সঙ্গে বিবাদ কাটছেই না তাদের। আরও জানাচ্ছেন তানজিদ ভুইয়া। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের কাছ থেকে সপ্তাহে 5 দিন নগর পরিবহনে অর্ধেক ভাড়া নেওয়া হতো। সোমবার এক অনুষ্ঠানে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির ঘোষণা দেয়, এখন থেকে সপ্তাহের 7 দিনই এ সুবিধা ভোগ করতে পারবে শিক্ষার্থীরা। ঘোষণা কতটা বাস্তবায়ন হচ্ছে তা জানা গেল শিক্ষার্থীদের কথায়। আমাদের থেকে তো হাফ ভাড়া নিচ্ছে না, আমরা 5 টাকা হলে 5 টাকা, আমাদের থেকে আরো দূরে গেলে 15-20 টাকার ভাড়া 20 টাকা নিচ্ছে। আউটড্রেসে বেরোর পরে আপনার যে আইডি কার্ড বা পাস যদি না থাকে আমাদের বা ড্রেস না থাকে তখন একটু ঝামেলা করে ওনারা। তারা এটা দেখে না, তারা ফুল ভাড়াটাই নিতে চায়। আর যদি বলি যে আমরা স্টুডেন্ট, তারা বিশ্বাসও করতে চায় না। মাঝে মাঝে তারা যে ভাড়াটা ওইটাই নিয়ে যায়। সরকারের পক্ষ থেকে যদি আমাদের বাস মালিক সমিতিদের জন্য একটু বলা হয়, তাহলে আমরা আশা করি আমরা আশাবাদী হব। পরিবহন শ্রমিকরা বলছেন, শিক্ষার্থীদের হাফ ভাড়ায় তাদের সমস্যা নেই, তবে দিন শেষে নিজেদের প্রাপ্তি একেবারেই হতাশাজনক। কেননা ঊর্ধ্বমূল্যের বাজারে উপার্জন হয়ে গেছে সীমিত, তার উপর হাফ ভাড়ার বিষয়টি গোদের উপর বিস্ফোরা হয়ে দেখা দিয়েছে। স্টুডেন্ট হাফ পাস দিচ্ছে, আমগুলোকে কি বলে দিচ্ছে, আমরা পঙ্গু মেডিকেলের সাইডে থেকে পয়রা মিয়া
ওকে হাফ পাস দিছি, হিসাব করেন মিলিয়ন মিলিয়ন টাকা হইব, কত কালতে হাফ পাস টানতাছি মিয়া। কথা কি কিছু বুঝেন না? আমগুলো কিছু আছে। পরিবহন শ্রমিকরা চান দিনভর পরিশ্রম শেষে সন্তোষজনক একটা ভাতা, আর শিক্ষার্থীদের দাবি কোনো রকম দ্বন্দ্ব ছাড়া হাফ ভাড়া প্রদান। বিষয়টি নিয়ে বাস মালিকদের সুনির্দিষ্ট সিদ্ধান্ত চেয়েছে দুপক্ষ। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। ডেঙ্গুর বিস্তার রোধে লোক দেখানো কর্মসূচির বদলে সমস্যার গোড়ায় গিয়ে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ। রাজধানীর আরামানি টোলায় ডেঙ্গু বিষয়ক সতর্কতা ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। শারীরিক অবস্থা খারাপ হওয়ার আগেই ডেঙ্গু রোগীকে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানান উপদেষ্টা। এমআর আসাদের রিপোর্ট। ডেঙ্গুতে এবার প্রাণহানি নিম্নমুখী থাকলেও রাজধানীতে চলছে এডিস মশার লার্ভা প্রজননের স্থান ধ্বংস ও পরিচ্ছন্নতা অভিযান। আরমানিটোলার বিভিন্ন স্থানে অভিযান পরিদর্শনে যান স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ। সমস্যা আমরা সবাই জানি। মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমে কোনো ধরনের গাফিলতি চোখে পড়লে কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ দেন হাসান আরিফ। আমি আপনাদের সকলকে বলছি, আপনাদেরকেও বলছি যে আপনারাও সচেষ্ট থাকবেন, আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন যাতে উপর থেকে নিচ পর্যন্ত খবরটা আমরা নিতে পারি। ডেঙ্গু থেকে বাঁচতে গণমাধ্যমকে ভূমিকা পালনের আহ্বান জানিয়ে জনসচেতনতামূলক প্রচারের ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন উপদেষ্টা। যখনই ডেঙ্গু বাড়তে থাকে তখন আমরা লাফালাফি করি, হইচই করি, নানা রকমের কার্যকলাপ দেখাই পাবলিকের কাছে, কিন্তু যদি গোড়ার থেকে আমার পদক্ষেপগুলো নেওয়া থাকে বা আমরা প্রত্যেকেই সচেতন হয়ে তাহলে আশা করি যে এটা ওই ডেঙ্গুর প্রকোপটা, সংক্রামকটা কমবে। রোগীর শারীরিক অবস্থার অবনতি হওয়ার আগেই ডেঙ্গুর চিকিৎসা শুরুর তাগিদ দেন হাসান আরিফ। যে প্রথম দিনে জ্বর হলেই যেন তাকে, বাচ্চাকে বা যেই হোক, তাকে ট্রিটমেন্টের আওতায় নিয়ে আসা হয়, ডেঙ্গু ট্রিটমেন্টের আওতায় নিয়ে আসা হয়। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অপসারণ দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলা করতে চাইলেও তা নেওয়া হয়নি। যদিও অভিযোগ অস্বীকার করে বাড্ডা থানার ওসি বলেন তিনি নির্দোষ। আরও জানাচ্ছেন তানজিদ ভুইয়া। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশে মৃতের সংখ্যা হাজারের উপরে। রাজধানীর বাড্ডা এলাকাতেও নিহত হন অনেক শিক্ষার্থী ও সাধারণ মানুষ। সে এলাকার বাসিন্দাদের দাবি, নিহতদের পরিবার এখনও সুষ্ঠু বিচার পায়নি। অনেকের ক্ষেত্রে মামলাও নেয়নি থানা পুলিশ। এ নিয়ে সচেতন নাগরিক প্ল্যাটফর্মের ব্যানারে বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়। তাদের দাবি, মামলা নেয়ার ক্ষেত্রে অবহেলা করেছে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। অচিরেই তাকে অপসারণ করতে হবে। ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলামের কাছে একাধিকবার এই অভিযোগ করার পরও সে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এইখানে তো আমরা আবার সেই ফ্যাসিস্ট হাসিনার বৈষম্যই দেখতেছি। এর জন্য আজকে আমরা সবাই ছাত্র জনতা এখানে দাঁড়িয়েছি। প্রশাসন হেলাফেলা করতেছে, এর জন্য আমরা প্রশাসনের বিরুদ্ধে বাড্ডাবাসী তথা সারা বাংলাদেশের জনগণ একত্রিত হয়েছে। যারা ভিকটিম তারা মামলা করেছে, কিন্তু ওসি সাহেব এবং প্রশাসন আমাদের এই খুনিদেরকে গ্রেপ্তার করতেছে না। বরঞ্চ এই পর্যন্ত যে মামলা আমরা করেছি সেই মামলায় একজনও গ্রেপ্তার হয়নি। পরে বিক্ষোভ সমাবেশে হাজির হন অভিযুক্ত কর্মকর্তা। বলেন, আসামিদের ধরার চেষ্টা চলছে। সবকিছু তো আইনের মধ্যে থাকতে হবে, আইনের বাইরে যেয়ে আমি কোনো কাজ করতে পারবো না। তাই সেই বিজ্ঞ আদালত থেকে যেগুলো নির্দেশনা দেওয়া হয় সেগুলোও মামলা নিচ্ছি। সেখানে যদি কোনো ত্রুটি থাকে সেগুলো বিজ্ঞ আদালতকে অবহিত করছি। ছাত্র আন্দোলনে নিহত পরিবারকে প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়ার আশ্বাসও দেন তিনি। আমি নিজে উপস্থিত থেকে এলাকায় হাঁটতেছি, যেসব এলাকায় গাড়ি যায় না সেসব এলাকায় নিজে পায়ে হেঁটে আমি চেষ্টা করতেছি এবং আমার এই চেষ্টা অব্যাহত থাকবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। ভ্যাট এবং অর্থ পাচার সহ অর্থনৈতিক খাতের সংস্কারে আইএমএফের কারিগরি সহায়তা চেয়েছে বাংলাদেশ। কিভাবে ও কোন প্রক্রিয়ায় তারা সহায়তা করবে আগামী অক্টোবরে সংস্থার বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হবে। সকালে সচিবালয়ে আইএমএফের 9 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। সরকার নিজস্ব রিসোর্স ব্যবহার করে অর্থনৈতিক খাতকে এগিয়ে নিতে চায়, তবে বাংলাদেশের বড় উন্নয়ন সহযোগী সংস্থা আইএমএফের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সরকার। মানি লন্ডারিং এর জন্য আমরা ট্যাক্স রিফর্মের জন্য ইনকাম ট্যাক্স ব্যান, এগুলো আইএমএফ না, এটা একটা মনে রাখবেন। আমরা অন্যদের সাথে কাজ এবং আমরা তারা কি সাহায্য দেবে একটা কোঅর্ডিনেট করে আইএমএফকে আমার স্পেশালি বললো ওদের কি দরকার সাহায্য আমার এই সাহায্য অন্যান্য একটা ওয়ার্ল্ড ব্যাংকে।
নির্বিষ প্রজন্ম গড়তে তামাকের বিরুদ্ধে তরুণ কণ্ঠস্বরকে জোরালো করার দাবি জানিয়েছেন ঢাকা আহসানিয়া মিশন। সকালে ধানমন্ডিতে সংগঠনের কার্যালয়ে তামাক মুক্ত বাংলাদেশ গঠনে তরুণ ক্যাম্পেইনারদের দক্ষতা বৃদ্ধিমূলক শীর্ষক কর্মশালায় এমন দাবি জানান বক্তারা। এতে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মাহবুব কায়সার এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক ইমাম জাফর শিকদার। উপস্থিত ছিলেন আহসানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ, প্রকল্প সমন্বয়কারী শরীফুল ইসলাম ও শারমিন রহমান এবং প্রোগ্রাম অফিসার খাদিজাতুল কুবরা। অপপ্রচার, হয়রানি ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মুক্ত বাংলা বহুমুখী মালিক সমিতি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংগঠনের সাধারণ সম্পাদক সহ বক্তারা বলেন, একটি কুচক্রী মহল নানাভাবে তাদের সুনাম ক্ষুণ্ণ সহ বিভিন্ন চক্রান্ত করছে। এর মধ্যে রয়েছে মনগড়া সংবাদ প্রচার ও মিথ্যা হত্যা মামলা দায়ের। সাধারণ সম্পাদক আরও বলেন, ব্যবসায়ী সহ সবার অনুরোধে মার্কেটের সামনে রাস্তা থেকে হকার উচ্ছেদের উদ্যোগ নেয় চাঁদাবাজরা তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। এর অংশ হিসেবে চক্রটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের এবং একাধিক বেসরকারি টিভি চ্যানেলে সংবাদ প্রচার করায়। শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূরীকরণ সহ বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন হয়েছে। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে বেসরকারি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা শিক্ষকরা অংশ নেন। এতে শিক্ষক নেতা আবুল কালাম আজাদ, একেএম জহিরুল হক ও খায়রুল আলম অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন। পরে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, শিক্ষা সংস্কার কমিশন গঠন সহ নানা দাবিতে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। আমরা এই শিক্ষা ব্যবস্থায় বৈষম্য রাখতে চাই না। সরকারি এবং বেসরকারি এই শিক্ষার মধ্যে বৈষম্য আমরা দূর করতে চাই। আপনার কাছে অনুরোধ, আমাদের চাকরি, বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ করবেন। শিক্ষক সমাজের চাকরি জাতীয়করণের যে দাবি, তার সাথে একাত্মতা ঘোষণা করছি। রাস্তায় আন্দোলন করেছি, অনশন করেছি, কিন্তু আমাদের কোনো দাবি পূরণ হয় নাই। চাকরি জাতীয়করণের প্রক্রিয়ায় আমরা এখানে একত্রিত হয়েছে। আমাদের চাকরি জাতীয়করণ চাই। আমাদের এক দাবি, আমাদের শিক্ষাকে জাতীয়করণ করতে হবে। হবিগঞ্জের বাহুবলে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে ওয়াহিদ নামে এক যুবক নিহত ও অর্ধ শতাধিক আহত হয়েছে। সকালে সদর ইউনিয়নের বাবনাকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। আহত কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। পাহাড়ে অশান্তির পেছনে ভারতের ষড়যন্ত্র আছে বলছেন সাধারণ মানুষ। ঘোট পাকাতে পারে জাতিসংঘেও, ধারণা বিশ্লেষকদের। পলিথিনের ব্যবহার বন্ধে নভেম্বরে কারখানা কাঁচা বাজারের সাঁড়াশি অভিযান। বিকল্প ব্যাগ বাজারে ছাড়ার দাবি ব্যবসায়ী ও ভোক্তাদের। এডিস মশা নির্মূলে লোক দেখানো কর্মসূচিতে এলজিআরডি উপদেষ্টার ক্ষোভ। সমস্যার গোড়ায় গিয়ে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ। এবং ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় মামলা না নেয় বাড্ডা থানা ওসির অপসারণ দাবি। অভিযোগ অস্বীকার ভারপ্রাপ্ত কর্মকর্তার। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত ৯টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।